তা নিয়েই শুরু করছি 5টার 5 স্পেশালি বিচারপতির সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এবার এসআইআর বিচার বিভাগের সঙ্গে যারা জড়িত রয়েছেন অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা, তারা এই বিচার করবেন। এই বিচার প্রক্রিয়া ঠিক কীরকম হবে, কিভাবে কাজ হবে, পোর্টালে কি থাকবে, প্রধান বিচারপতি আর কমিশনের এই বৈঠক এবং এই বৈঠকে আর কারা কারা থাকতে পারেন, বৈঠকের বিষয়ে জানবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। আমাদের সঙ্গে রয়েছে সোমরাজ। দেখো, বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে এই বৈঠক হবে। বিকেল 5টা থেকে যে বৈঠকটি হবে সেই বৈঠকে মূলত বিভিন্ন জেলা থেকে জেলার বিচারকরা অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা তারা এসওপি চেয়েছে, অর্থাৎ একটি গাইডলাইন। এই যে তারা অভিযোগ নিষ্পত্তি করবেন, এই অভিযোগ নিষ্পত্তি করার ক্ষেত্রে কি কি গাইডলাইন তাদের মেনে চলতে হবে, একটি এসওপি তারা চেয়েছিলেন গতকালকের বৈঠকেই। দ্বিতীয়ত, তাদের তরফে বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছিল, সেই প্রশ্নগুলির উত্তরও তারা চেয়েছেন। তৃতীয়ত, এই যে তাদের জন্য আলাদা পোর্টাল করা হচ্ছে, যেই পোর্টালে তারা কিভাবে কাজ করবেন ইতিমধ্যেই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু এই যে পোর্টালে তারা কাজ করবেন, যে নথিগুলি নিয়ে মূলত সমস্যা হচ্ছে, সেই নথিগুলি সমস্যার ক্ষেত্রে তারা কিভাবে কাজ করবেন, গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রধান বিচারপতির তরফে। যে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল উপস্থিত থাকছেন, রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজিও উপস্থিত থাকছেন। এই বৈঠকে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ এখনো পর্যন্ত যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে পোর্টাল প্রায় প্রস্তুত করে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন, কিন্তু অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু করা যায়নি। ফলত এই যে অভিযোগ নিষ্পত্তি তারা করবেন, সেক্ষেত্রে কোন কোন মাপকাঠি থাকবে তার জন্য, সেই মাপকাঠিগুলি কিন্তু তারা চাইছেন, বিভিন্ন জেলার বিচারকরা সেটাই চাইছেন। সেই কারণেই এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ। বিকেল 5টার বৈঠক, যে বৈঠকে নির্বাচন কমিশনের থেকেও বেশ কিছু উত্তর নেওয়ার চেষ্টা করা হবে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং স্পেশাল রোল অবজার্ভার ইতিমধ্যেই যারা রওনা হয়েছেন, তারা নির্বাচন কমিশনের থেকে নেওয়া কিছু উত্তর নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাখবেন আজকের বৈঠকে। মূলত যে ডকুমেন্টগুলি নিয়ে যে সমস্যা হচ্ছে, অর্থাৎ যেটা আমরা গতকাল জানিয়েছিলাম, এই যে বাংলার বাড়ির নথি, এই যে আদিবাসীরা রয়েছেন তাদের কাছে কোনো নথি নেই, এই যে 14ই ফেব্রুয়ারি শেষ সময়সীমা ছিল নথি আপলোডের, কিন্তু তারপরেও একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে নথি আপলোড হয়নি। এই প্রশ্নগুলিরও উত্তর চান জেলা জজ বিচারকরা। ফলত সেই জায়গা থেকে এই বিকেল 5টার বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ যেটা তোমাকে মাথায় রাখতে হবে, এখনো পর্যন্ত অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু হয়নি। ফলত সেক্ষেত্রে যে এসওপি চেয়েছিলেন জেলা জজ বিচারকরা, যে এসওপির ওপর নির্ভর করে তারা এই কাজটি করতে চাইছেন অভিযোগ নিষ্পত্তির, সেই এসওপি নিয়ে কমিশনের কি অবস্থান রয়েছে সেটাও মূলত জানানো হতে পারে এই বৈঠকে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিচার হবে, সেই বিচার বিভাগ কি করবেন, কিভাবে কাজ হবে, এই কাজ করার জন্য কারা কারা কিভাবে কাজ করবেন। আমার সঙ্গে অর্ণব রয়েছে, সরাসরি একবার আমি কথা বলবো। অর্ণব, একেবারে চূড়ান্ত পর্যায়ে, নিঃসন্দেহে একেবারে চূড়ান্ত পর্যায়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের, এবং এটা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিক যে বিচার বিভাগের সঙ্গে যারা জড়িত তারাই এসআইআর এর এই চূড়ান্ত পর্যায়ে বিচার করবেন, কিভাবে কাজ হচ্ছে বা হবে। একেবারে যে সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্যের বিচার বিভাগকে নামিয়েছে আমাদের রাজ্যের এসআইআর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে। এবং শনিবার যে হাই ভোল্টেজ বৈঠক হয়েছিল কলকাতা হাইকোর্টের, সেই হাই ভোল্টেজ বৈঠক আজকে আবারও হতে চলেছে, কারণ শনিবারের এসআইআর রিলেটেড সমস্ত স্টেক হোল্ডাররা ছিলেন বৈঠকে। আজকেও সেই সেম স্টেক হোল্ডার অর্থাৎ মনোজ কুমার আগরওয়াল যিনি সিইও, ডিজিপি পীযূষ পান্ডে, চিফ সেক্রেটারি, পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং ভার্চুয়ালি ডিস্ট্রিক্ট জাজরা থাকছেন আজকের মিটিংয়ে। অর্থাৎ আজকে প্রধান বিচারপতি সুজয় পাল এছাড়াও দুজন বিচারপতি কলকাতা হাইকোর্টে তারাও এই মিটিংয়ে ভার্চুয়ালি থাকবেন বলে আমরা জানতে পেরেছি। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি তপব্রত চক্রবর্তী, এছাড়া বাকি যে যাদের বললাম স্টেক হোল্ডার মূল রাজ্য এবং ইলেকশন কমিশনের তরফে, তাদেরকে নিয়ে 5টা থেকে এই বৈঠক শুরু হচ্ছে। ডিস্ট্রিক্ট জাজেরা আজকে রিপোর্ট দেবেন এই বৈঠকে। আজকে খাতায় কলমে এসআইআরের এই নথি যাচাইয়ের কাজ শুরু করেছেন জেলা বিচারক বা অতিরিক্ত জেলা বিচারকেরা, এবং এই জুডিশিয়াল অফিসাররা আজকে কাজ করতে গিয়ে
কোন কোন বাধার সম্মুখীন হয়েছেন বা কোন কোন অসুবিধার সম্মুখীন হয়েছেন সেই বিষয়গুলি নেই বা সেই অসুবিধাগুলোকে দূর করার জন্যই আজকে প্রধান বিচারপতি সুজয় পাল এই বৈঠক থেকে একটা ওয়ে আউট খোঁজার চেষ্টা করবেন। এক, পেশাদারি জগতে একেবারে অন্য, কারণ জুডিশিয়ারি যারা প্রশাসন বা পুলিশের কাজের খুঁত থাকলে সেটার বিচার করেন, আর এই এসআইআরের কাজে বিচার বিভাগকে নামতে হয়েছে প্রশাসনের স্তরে, অর্থাৎ বিচার বিভাগ প্রশাসনের ওপরে। এক্ষেত্রে বিচার বিভাগীয় সদস্যরা তারা কাজ করছেন একজন প্রশাসনিক সদস্য হিসাবে এ রাজ্যে এসআইআরে, মূলত জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসাবে। এবং এই কাজ করতে গিয়ে আজকে যে বাধার সম্মুখীন হওয়া গেল সেই বাধাটা যাতে কাল থেকে না হয়, একেবারে মসৃণভাবে যাতে এই এসআইআরের নথি যাচাইয়ের প্রক্রিয়াটা, ক্লেম, অবজেকশন, প্রায় 45 লাখের টার্গেট গতকাল ইলেকশন কমিশন দিয়ে গিয়েছিল প্রধান বিচারপতির কাছে মিটিংয়ে, সেই 45 লাখের থেকে সংখ্যাটা বাড়ছে কিনা সেটাও আজকে মিটিংয়ে সামনে আসবে। এই সমস্ত বিষয়টাই মনে করা হচ্ছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি এই বৈঠক আজও চলবে এবং এই বৈঠক থেকেই আজকে ফের আরও একবার ডিস্ট্রিক্ট জাজেদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কাল থেকে যে নথি যাচাই পর্ব হবে সেখানে কোনো রকম যাতে সমস্যা না হয় তার জন্য এই পদক্ষেপ নতুন করে করা হলো বা এই পদক্ষেপ যেটা ছিল সেটা আরও স্ট্রেনথেন করা হলো, সেই বার্তাটাও সম্ভবত আজ বৈঠকের পর দেওয়া হবে। ধন্যবাদ অনুপ। এবং এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে ভোট ঘোষণা হবে, তারপরে ভোট হবে, কিন্তু ভোট ঘোষণার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। মার্চেই 480 কোম্পানি বাহিনী চলে আসবে। 1 মার্চ 240 কোম্পানি, 10 মার্চ আরও 240 কোম্পানি। কমিশনের চিহ্নিত স্পর্শকাতর এলাকায় চালাবে টহলদারি। বিজেপির দাবি, যেভাবে এ রাজ্যে ভোট লুট হয় তা রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী দরকার। এই অভিযোগ কোনোদিনই মানেনি তৃণমূল। তাদের প্রশ্ন, এর আগের বিভিন্ন ভোটে তো কত কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারপরেও বিজেপি জিততে পারল না কেন? 2016 সালে বিধানসভা ভোটে বাংলায় এসেছিল প্রায় 1000 কোম্পানি বাহিনী। এর মধ্যে কয়েক কোম্পানি বাহিনী এসেছিল ভোট ঘোষণার আগেই। সেবার তৃণমূল জিতেছিল 211টি আসন। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে এসেছিল প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার পরে মোতায়েন করা হয়। সেবার 42 আসনের মধ্যে তৃণমূল জেতে 22টি, বিজেপি 18টিতে। 2021 সালে বিধানসভা ভোট ঘোষণার পরে রাজ্যে মোতায়েন করা হয় 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল জেতে 213 আসনে, বিজেপি 77। 2024 লোকসভা ভোটে 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। এর মধ্যে কিছু কোম্পানি আসে ভোট ঘোষণার আগেই। 24 ভোটে তৃণমূল পায় 29টি আসন, বিজেপি 12টি। এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নিউজ 18 বাংলা। বারবার বিজেপি বিরোধী দলগুলো এই অভিযোগ করে এসেছে যে কেন্দ্রীয় এজেন্সি বিজেপি সরকার নিজেদের কাজে লাগায়। 5 রাজ্যের বিধানসভা ভোট, তার আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সতর্ক, কোনো তাড়াহুড়ো যাতে না করা হয়। এবং শুধু তাই নয়, এতদিন ধরে ডিলে হচ্ছে
যে তদন্তগুলো, সেই তদন্তে গতি বাড়াতে হবে, নির্দেশ দেওয়া হচ্ছে। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, কেন এরকম নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনো রকম তাড়াহুড়ো যেন না করা হয়, সব দিক খতিয়ে দেখে তারপরে কাউকে ডেকে পাঠানো হবে? অথবা দেখো, যদি সাম্প্রতিককালের বেশ কিছু ঘটনা দেখা যায়, তাহলে দেখা যাবে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভূমিকা, সেই ভূমিকা কিন্তু বারবার প্রশ্নচিহ্নের মুখে উঠেছে। সে বিভিন্ন বিরোধী দলের তরফ থেকেই হোক বা সর্বোচ্চ আদালতের তরফ থেকেও, সেখানে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে যে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো কেন্দ্রীয় এজেন্সি, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। কখনো বলা হয়েছে যে তারা পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল ভেন্ডাটাতে তারা কাজ করছে। এই জায়গাতে দাঁড়িয়ে কোথাও একটা গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে নাম আছে, সেই নাম কালিমালিপ্ত হচ্ছে বলে মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা, এবং সেই কারণেই সম্প্রতি ত্রৈমাসিক যে একটি বৈঠক হয়, যেটা গুয়াহাটিতে হয়েছিল, এবং সেখানে রাহুল নবীন, যিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা, তার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে একটা টাইমলাইন মেনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তাদের যে সমস্ত তদন্তগুলো আছে সেগুলোকে শেষ করতে হবে, এবং একই সঙ্গে নোটিশ পাঠানোর সময় একেবারে 100% শিওর হয়ে তাড়াহুড়ো না করে নোটিশ পাঠানোর কথা বলা হয়েছে। কারণ অধিকাংশ সময় দেখা গিয়েছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে হয় তাদের কোনো ফাঁকফোকর গোলে বা তাদের এই তদন্তের ফাঁকফোকর থাকার ফলে, অথবা যে ইনভেস্টিগেশন চলছে সেখানে কোনো ফাঁক রয়েছে, যার ফলে অধিকাংশ সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়, তারা পরবর্তীকালে জামিন পেয়ে যাচ্ছেন। সেটাও কোথাও একটা গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে ভাবমূর্তি, সেটার উপরে প্রশ্ন তুলে দিচ্ছে। সেই কারণে যেহেতু আরো 5 রাজ্যের নির্বাচন আসছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরো বেশি সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। ধন্যবাদ। শিলিগুড়ির খবর, মিষ্টির দোকানে মাংস উদ্ধার নিয়ে চর্চা। যখন ইন্সপেকশন হচ্ছে, তখন এই ইন্সপেকশনের মাঝে দেখা গেল মিষ্টির দোকান থেকে মাংস উদ্ধার। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, মিষ্টির দোকানে মাংস স্বাভাবিকভাবে এটাই নেই, কিন্তু যখন পুরসভা যখন এই অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তরকে সঙ্গে নিয়ে, তখন ধারাবাহিকভাবে কিন্তু এই অভিযান চলে আসছে শিলিগুড়িতে। এর আগে আমরা দেখি বিরিয়ানির দোকানেও কিন্তু এরকম পচা মাংস পাওয়া যায়, একাধিক বিরিয়ানির দোকান কিন্তু সিল করে দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে এখনো মিষ্টির দোকান সিল করে দেওয়া হয়নি, আর তা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা উঠেছে। বিজেপি কিন্তু ইতিমধ্যে বলেছে এই নামকে হোয়াটসঅ্যাপ লোক দেখানো, এই নোটিশ ধরানো নয়। যেসব দোকানে এই অস্বাস্থ্যকর বা পরিবেশে মিষ্টি পরিবেশন করছে, মিষ্টি বিক্রি করছে, সেসব দোকান বা কোনো ফাস্টফুড হলে সেগুলো দোকানকে সিল করে দেওয়া হবে, সিল করে দেওয়া উচিত। এই দাবি কিন্তু বিজেপি থেকে তুলেছে। যদিও শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলছেন এটা ধারাবাহিক প্রসেস, এবং এটাকেও একাধিক স্টেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রেও কিন্তু আইন মেনে পুরসভা এগোচ্ছে, এবং প্রতি শুক্রবার বা শনিবার করে এই অভিযান চলে শহর জুড়ে, এবং এই অভিযান চলবে। এবং আইন অনুযায়ী ওই দোকান সিল করার দাবি জানাচ্ছে বিজেপি। শোনাবো আপনাদের। মাঝে মাঝে রেড হয়, মাঝে মাঝে রেডটা বন্ধ হয়ে যায়। এদের বিরুদ্ধে শুধুমাত্র রেড করলে হবে না, ফাইন করলে হবে না, ইমিডিয়েট তাদেরকে কিন্তু বন্ধ করতে হবে, এবং তালাবন্দি করে এসব দোকানের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। ট্যুরিস্ট এবং প্রচুর ব্যবসায়ীরা আমাদের শিলিগুড়িতে আসেন, শিলিগুড়ি একটা ঐতিহ্য আছে। এইভাবে যদি পরপর চলে, তাহলে নিশ্চিতভাবে আমাদের শহরের নামও বদনাম হচ্ছে, এবং সাধারণ মানুষের শরীরের সাথেও কিন্তু খেলবার হচ্ছে। পুরো আইন মেনে এভাবেই অভিযান চলবে, মন্তব্য করলেন ডেপুটি মেয়র। ওনারা তো বেসিক্যালি খবর টবর রাখেন না, ওনারা পথেও থাকেন না, রাস্তায়ও থাকেন না। নিয়ম করে শুক্রবার প্রত্যেক সপ্তাহে এই অভিযানগুলো হচ্ছে। সেখানে গিয়ে দেখা গেছে এই ঘটনা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা হচ্ছে, রান্নাঘর অপরিচ্ছন্ন বলা হয়েছে, নোটিশ করা হয়েছে। অস্বাস্থ্যকর হলে সেটা সকলের জন্যই ক্ষতিকারক। তো আমাদের সবাইকে সচেতন করা, এবং যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, খারাপ ব্যবস্থা দেখা গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ফের একবার সাফাই দিচ্ছেন মিষ্টির দোকানের মালিক। আমাদেরও কিছু ভুল ছিল, যেটা আমরা নিজেরা হয়তো বুঝতে পারছিলাম না। এই নোটিশটাতে কিছু পয়েন্ট লেখা আছে, যেমন ফ্লোরিং অফ দ্য শপ ইজ নট স্যাটিসফ্যাক্টরি, ইমিডিয়েটলি কাজ করব। নোংরা ছিল, এটা আমাদের ভুল, আমরা স্বীকার করে নিচ্ছি। সত্যি এর জন্য আমি ক্ষমা প্রার্থী। মাংস পাওয়া গেছে এটা আমি মানলাম, স্টাফদের খাওয়া দাওয়ার জন্য আলাদা একটা জায়গা আছে, কিন্তু যেই ফ্রিজটাতে পাওয়া গেছে সেই ফ্রিজটা আমার স্টাফদের ফ্রিজ। আমার মিষ্টির সাথে এই মাংসের এটার কোনো সম্পর্ক নেই, কারণ দুটো সম্পূর্ণ সেপারেট।
শিলিগুড়ির দেশবন্ধু পাড়া, এখানেই নাম করা মিষ্টির দোকান। শনিবার এই দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের অফিসাররা। দেখেন মিষ্টির দোকানের ফ্রিজের উপরে রাখা মাংস, সেটা আবার পচা। মিষ্টির দোকানে মাংস কেন, প্রশ্ন করেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক। এ নিয়ে মিষ্টির দোকানের মালিককে সতর্ক করে দেন। এই বিষয়টা একদমই ভালো না, কারণ আমরা পূজা পাঠ মিষ্টি নেই পূজার জন্য, শনিবার মঙ্গলবার নেই পনির টনির মিষ্টি, এটা ঠিক না। মিষ্টির দোকানে শুধু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিষ্টি রাখাই উচিত। এটা হচ্ছে লোকের একটা এখন সবচেয়ে বড় কোশ্চেন যে মাংস পাওয়া গেছে, মাংসটা আমার স্টাফ আছে কোথায়? আমাদের প্রুফ করতে পারবে যে আমার কড়াইতে মাংস ছিল, যেই কড়াইতে মিষ্টি হচ্ছিল সেই মিষ্টি কড়াইতে মাংসটা ছিল। শনিবার শিলিগুড়ির একাধিক দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। কোথাও দেখতে পান রেস্টুরেন্টে রান্না হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। কোথাও আবার রেস্তোরাঁর রান্নাঘরে পচা মাংস। দুটি দোকানকে নোটিশ ধরানো হয়। কয়েক বছর আগে আলিপুরদুয়ারেও এমন অভিযান চলে। কোনো হোটেলে মেলে বাসি ভাত, কোথাও আবার বাসি পচা মাছ মাংস। মিষ্টির দোকানের ফ্রিজের মধ্যে মিলেছিল বিয়ার। এবার শিলিগুড়ির মিষ্টির দোকানের ফ্রিজের ওপরে পচা মাংস। নিউজ 18 বাংলা। অনেকবার এফআইআর হয়েছে। আমরা খবর দেখিয়েছি আপনাদের কিভাবে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি আস্তে আস্তে বুঝিয়ে ফেলা হচ্ছে। স্যাটেলাইট ম্যাপ দেখিয়ে আপনাদের দেখিয়েছি বারবার যে কিভাবে একের পর এক জলাজমি বুঝিয়ে সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে। এফআইআর হয়েছে, তারপরেও কোনো কিছুই হয়নি। এবার ক্ষুব্ধ হাইকোর্ট যে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। ব্যবস্থা তো নিতে হবে, এটার জন্য ওয়েটল্যান্ড অথরিটি ছিল, তাহলে সেই ওয়েটল্যান্ড অথরিটি কোনো কাজই করছে না। তাহলে কারা কাজ করবে? কাজ তো কাউকে করতে হবে, বন্ধ করতেই হবে। হাইকোর্ট ক্ষুব্ধ। কি বলছে হাইকোর্টের কি পর্যবেক্ষণ? অর্ণব। দেখো, বিচারপতি অমৃতা সিনহা পুরো ব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আধা সামরিক বাহিনী নামিয়ে এই পূর্ব কলকাতা জলাভূমির কিডনিকে বাঁচানোর জন্য সচেষ্ট হবে আদালত, এই হুঁশিয়ারি দিয়েছেন। এবং পুলিশ, কলকাতা পুরসভা এবং একই সঙ্গে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ কার্যত নিজেদের মধ্যে দায় ঠেলাঠেলি এবং একে অপরকে সাহায্য করছে না এই রকমের কিছু যুক্তি দেখিয়ে এখনো পর্যন্ত গত 8ই ডিসেম্বর যে নির্দেশ দেওয়া হয়েছিল যে 505টা বেআইনি প্লট দাগ নাম্বার ধরে, যা শুধুমাত্র সংবাদপত্রে এবং কর্তৃপক্ষের ওয়েবসাইটে তার তালিকা প্রকাশ করেই কার্যত দায় সারা হয়েছে। এক্ষেত্রে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ তাদের পরিকাঠামোগত খামতির কথা জানিয়েছে এবং কলকাতা পুরসভা যথাযথ সাহায্য করছে না এমনটাও জানানো হয়েছে। এই জায়গাতেই বিচারপতি অমৃতা সিনহা তার ক্ষোভ উগরে দিয়ে বলেছেন প্রয়োজনে অন্য কোনো সংস্থাকে দিয়ে এই মামলায় পূর্ব কলকাতা জলাভূমির অন্তত এখনো পর্যন্ত যে অংশটা জলাভূমি বেঁচে রয়েছে সেটাকে বাঁচানোর জন্য সচেষ্ট হবে আদালত। পাশাপাশি যে বেআইনি নির্মাণ সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য আদালত পদক্ষেপ শুরু করবে এবং তারই পদক্ষেপ হিসেবে এই মামলায় অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রক, এই তিনটে অংশকে, তিনটে বডিকে এই মামলায় অন্তর্ভুক্ত করার জন্য মামলাকারীদের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এবং মামলাটি 16ই মার্চ ফের শুনানির জন্য আসবে। এবং এই মামলা করতে গিয়ে বিচারপতি এমনটাও জানিয়েছেন যে বারবার যখনই শুনানি হয় যে প্রশ্ন আদালত করে কার্যত একই উত্তর আসে। এটা এবার অন্য সংস্থাকে দিয়ে বিষয়টির মূল্যায়ন করার প্রয়োজন। বিচারপতির ক্ষুব্ধ হওয়ার ক্ষোভের যথেষ্ট কারণ রয়েছে। এটাকে কলকাতার কিডনি বলে, পূর্ব কলকাতার এই জলাভূমি, সেই কলকাতার কিডনি তো এখন বিপদে। কলকাতার ময়দান
যাকে বলা হয় কলকাতার ফুসফুস। প্রচুর গাছ, অনেক অনেক অক্সিজেন। কলকাতার ফুসফুস ময়দান, আর কলকাতার কিডনি পূর্ব কলকাতার এই জলাভূমি। কলকাতার নোংরা জল প্রাকৃতিক উপায়ে এখানে পরিশোধন হয়, তাই পূর্ব কলকাতার জলাভূমিকে বলা হয় কলকাতার কিডনি। প্রতিদিন প্রায় 90 কোটি লিটার জল পরিশোধন করে। জাতীয় পরিবেশ আদালতের নির্ধারিত রেট অনুযায়ী 90 কোটি লিটার জল পরিশোধনে খরচ প্রায় 1600 কোটি টাকা। কিন্তু কলকাতায় এই পরিশোধন হয় প্রাকৃতিকভাবে, তাই 1 পয়সাও খরচ হয় না। পূর্ব কলকাতার জলাভূমিকে কলকাতার কিডনি বলা হয়, তার একটাই কারণ যে বর্জ্য জলটা পরিশোধন করবার কোনো জায়গা তো আমাদের নেই, সেটা একমাত্র ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডই করে। এরকম গুরুত্বপূর্ণ জলাভূমি ধ্বংস করা হচ্ছে। জলাভূমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ। এই যে আরবান প্রেশারটা, এই প্রেশারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। কলকাতা এক বিরল শহর, কারণ এই শহর জল পায় গঙ্গা থেকে, আর বর্জ্য জল পরিশোধন হয় পূর্ব কলকাতার বিশাল জলাজমিতে। চলতি কথায় ভেড়ি, আসলে কলকাতার ভৌগোলিক কিডনি। দিনে 980 মিলিয়ন লিটার বর্জ্য রিসাইকেলড হয়। এবারে এটার উৎসটা হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে, যখন গঙ্গাকে বাঁচানোর জন্য ব্রিটিশার্সরা দুটো খাল ঠিক করেছিল, যেটা আমরা বাগজোলা খাল বলি, কেষ্টপুর খাল, সেইগুলো দিয়ে পুরো বর্জ্যটা যাতে ইস্টের দিকে যায়। যখনই গঙ্গাতে ওই জোয়ারটা আসতো, সেই সময় ওরা গঙ্গার গেট খুলে দিলে মনে করেছিল যে বর্জ্যটা সেখানে ভেসে বেরিয়ে যাবে, তাই হতো ইস্টের দিকে। কিন্তু এই খালগুলো পুরোপুরি ডিফাঙ্ক্ট হয়ে গেল। এই যে আরবান প্রেশারটা, এই প্রেশারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। এই যে 980 মিলিয়ন লিটার বর্জ্য যাচ্ছে পূর্ব কলকাতার জলাভূমিতে, সেটা রিসাইকেল করবার আমাদের কাছে কোনো ব্যবস্থাই নেই। কলকাতার বর্জ্য জলকে সূর্যের আলোর অতিবেগুনি রশ্মির সাহায্যে খাদ্য হিসেবে ব্যবহার করে শৈবাল ও মাছেরা। এভাবেই কলকাতার বর্জ্য জল প্রাকৃতিকভাবে পরিশোধন হয়। যে জলটা এসে বর্জ্য জলটা পড়ছে, সেটা প্রায় 1 মাস ওখানে থাকলে পরিশোধিত হয়ে যায় সূর্যের আলোতে। সেখান থেকে যে অণুজীব, যেগুলো প্ল্যাঙ্কটনস যেগুলো তৈরি হয়, সেগুলোই কিন্তু মাছের খাদ্য। জমিটাকে অন্য কাজে ব্যবহার করতে হবে। সেখান থেকেই কিন্তু এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এটা রাজনীতি নয়, এটা বস্তুতন্ত্রের যে পরিবর্তন, যেটা আমাদের অজ্ঞ মাথাতে ঢোকেনি, সেইখান থেকে এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্টটা দিয়ে খালগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু পূর্ব কলকাতার জলাভূমির যে সিল্টটা, পলি যেটা, সেটা পরিষ্কার করা হয়নি। তার ফলে কি হয়েছে, খালটা ডিপ হয়ে গেছে, পূর্ব কলকাতা জলাভূমির বেডটা উঠে গেছে। তাহলে তো ন্যাচারালি ওয়েটল্যান্ড যেটা, সেটা তো শুকনো হয়ে যাবে, এবং তাই ঘটছে। তাই দিনের পর দিন খুব দ্রুততার সঙ্গে শেষ হচ্ছে কলকাতার কিডনি। বিশেষজ্ঞরা বলছেন আর মাত্র 5 থেকে 7 বছর, তারপর এই কিডনি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আর থাকবে না। বাড়বে দূষণ, বাড়বে গরম, অতিরিক্ত জল কোথায় যাবে? শহরের বজ্র পদার্থ কোথায় গিয়ে পড়বে? প্রাকৃতিক নিয়মেই এই ইস্ট কলকাতার জলাভূমিতে বজ্র পদার্থগুলো রিসাইকেল হয়। সেটা বন্ধ হয়ে গেলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। তাই রাজনীতির জায়গায় থাকুক, সচেতনতা ফিরুক মানুষের, বেঁচে উঠুক কলকাতার কিডনি। কারণ কিডনি সুস্থ না থাকলে মানুষ থাকবে কি করে সুস্থ? ক্যামেরায় সুব্রত জানার সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।